রাষ্ট্রপতির চেয়ার ছাড়তেই যেন খুলতে শুরু করেছে বহুদিনের পুরনো ডায়েরির পাতা। যে মানুষটি গতকাল পর্যন্ত সংবিধানের ৫১ অনুচ্ছেদ রক্ষা করছিল, আজ তাকে ঘিরেই উঠেছে গ্রেপ্তারের দাবি। আর সেই দাবির মাঝখানে নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংকের কথিত ৪,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতি, যেখানে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স এর নাম থাকার বিষয়টি সামনে এসেছে। পদত্যাগের একদিন পরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও কয়েকটি রাজনৈতিক সংগঠন। তাদের অভিযোগ, অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র দেওয়া ছিল একটি সেফ এক্সিটের চেষ্টা, যা জনগণ মেনে নেবে না। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু শুধু রাজনীতি নয়, আইনের বইও। সংবিধানের ৫১ এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার বা আদালতের সমন জারির সুযোগ নেই। কিন্তু পদত্যাগের পর সেই সাংবিধানিক সুরক্ষা আর আগের মতো কার্যকর থাকে না। ফলে নির্দিষ্ট অভিযোগ, তদন্ত বা মামলার ভিত্তিতে সাধারণ নাগরিকের মতোই আইনি প্রক্রিয়া চালানোর সুযোগ তৈরি হতে পারে। যদিও রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গৃহীত সরকারি কর্মকাণ্ডের দায় মুক্তি নিয়ে এখনও আইনগত বিতর্ক রয়েছে। এদিকে আলোচনাকে আরও তীব্র করেছে ইসলামী ব্যাংক সংক্রান্ত মামলা। হাইকোর্টের নির্দেশে দাখিল করা বিএফআইইউ এর প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের সঙ্গে জেএমসি বিল্ডার্সের নামও শেয়ার জালিয়াতির ঘটনায় উঠে এসেছে। আদালত এর আগে সংশ্লিষ্ট সাবেক পরিচালকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ এবং জেএমসি বিল্ডার্সের শেয়ার হস্তান্তর নিষেধাজ্ঞা দিয়েছিল। মামলার আইনজীবী শিশির মনিরের দাবি, ২০১৭ সাল থেকে ২০২৩ সালে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের বোর্ডের দায়িত্ব পালন করেন এবং ওই সময়ে ২৪টি কোম্পানির নামে মোট ৮১.৯২% শেয়ার হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়। তার অভিযোগ, আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০% শেয়ারের মালিক হতে পারলেও জালিয়াতির মাধ্যমে এস আলম গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো ৮১.৯২% শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২,২৫,০০০ কোটি টাকা ঋণ উত্তোলন করে। এর মধ্যে শুধু জেএমসি বিল্ডার্স এর মাধ্যমে ৪,০০০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। অন্যদিকে শাহাবুদ্দিন চুপ্পু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ এবং বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন। এখন নজর হাইকোর্টে। আগামী কয়েকদিনের মধ্যে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে বিএফআইইউ এর প্রতিবেদনের উপর শুনানি হওয়ার কথা। সেই শুনানি শুধু একটি ব্যাংক জালিয়াতির মামলার অগ্রগতি নয়, সদ্য বিদায়ী এক রাষ্ট্রপতির রাজনৈতিক ও আইনি ভবিষ্যতের দিকেও দেশের নজর আটকে রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে অনেক গুঞ্জন এসেছে, আবার সেই গুঞ্জন ভেসে গেছে। কিন্তু এবার গুঞ্জন শেষ হলো একটি চিঠিতে। সেই চিঠিতে ছিল না কোনো রাজনৈতিক অভিযোগ, ছিল না ক্ষমতা হারানোর আক্ষেপ, ছিল শুধু একজন অসুস্থ মানুষের স্বীকারোক্তি, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। শুক্রবার বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কাছে পৌঁছায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ করেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে স্পিকার জানান তিনি ইতিমধ্যেই সেই দায়িত্বের শপথ নিয়েছেন। পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখেছেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক পরীক্ষায় ধরা পড়েছে অটোনমিক নিউরোপ্যাথি, যার কারণে তিনি মাঝে মধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান। এসব রোগের কারণে শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছেন বলেই তিনি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে চিঠিতে শুধু অসুস্থতার কথাই নয়, নিজের দায়িত্ব পালনের মূল্যায়নও করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। তিনি দাবি করেছেন 2024 সালের 5 আগস্ট তৎকালীন সরকারের পতনের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবেলায় সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সংসদ নির্বাচনের পথ তৈরি হয় এবং তার ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। একজন মানুষ অসুস্থ হতেই পারেন, আর সেই বাস্তবতাকেই সম্মান জানিয়ে তিনি দায়িত্ব ছেড়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিদায়ী রাষ্ট্রপতি অতীতে অন্য সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সম্মান দেখিয়েছেন। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিল মাসে, কিন্তু 2024 সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে তাকে অপসারণ বা পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছিল। বিএনপি তখন সাংবিধানিক জটিলতার যুক্তিতে তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। এরপরও কয়েকদিন ধরে তার পদত্যাগের গুঞ্জন জোরালো হতে থাকে। স্পিকারের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরা সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছিল। এখন সেই সব জল্পনা কল্পনার অবসান হয়েছে। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ফলে বঙ্গভবনের পরবর্তী অধিবাসিক বিএনপি তখন সাংবিধানিক জটিলতার নীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় সেটি।